বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক, মিরসপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে। তোমাদেরকে পূর্বে এই ভিডিওটি দিয়েছিলাম এই অধ্যায় সম্পর্কিত। অধ্যায়টি হচ্ছে বস্তুর উপর তাদের প্রভাব, ষষ্ঠ অধ্যায়। আমরা পূর্বে কয়েকটি টপিক্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন আরও কয়েকটি টপিক্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে স্পেসিফিক হিট, অর্থাৎ আপেক্ষিক তাপ। আমরা আসলে আপেক্ষিক তাপ সম্পর্কে বলতে যদি বুঝাই, একটু যদি আলোচনা করি, তাপ, তাপমাত্রা এবং এর সাথে সম্পর্ক রয়েছে এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে এই আপেক্ষিক তাপ সম্পর্কে আলোচনা করি। তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে একটি বস্তুর তাপমাত্রা যতটুকু বাড়াতে হলে সেখানে কতটুকু তাপ দিতে হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। আমরা যদি দেখি বা লক্ষ্য করি যে খানিকটা পানিকে উত্তপ্ত করতে বেশ অনেকক্ষণ পর্যন্ত চুলার উপর রেখে সেটাকে কী দিতে হয়? তাপ দিতে হয়। প্রায় সম পরিমাণ ধাতব কোনো বস্তুকে সেই পরিমাণ বা একই পরিমাণ তাপমাত্রা উত্তপ্ত করলে কিন্তু সেটি বেশি সময় উত্তপ্ত করতে হয় না। মানে তার আগেই, অর্থাৎ পানিকে গরম করতে যে পরিমাণ তাপ দিতে হয়, সে একই পরিমাণ তাপ দেওয়ার আগেই ধাতব পদার্থগুলো কী হয়? উত্তপ্ত হয়ে যায়। অর্থাৎ এরকম ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা একটু যদি আর একটু ক্লিয়ারেন্স করে যদি বলি তোমাদেরকে, আমি আবার বলি, 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। অর্থাৎ এক কথায় যদি ধরি, যদি m ঘরে কোনো একটা বস্তুর তাপমাত্রা বা পদার্থকে T1 থেকে T2 তাপমাত্রায় যদি নিয়ে Q পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আমরা লিখতে পারি আপেক্ষিক তাপ is equal Q divided by m, ঘর হচ্ছে m into T2 minus T1। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক তাপটাকে S, তাপের পরিমাণটা হচ্ছে Q, ঘরটা হচ্ছে আধান, তাপমাত্রা পূর্বে ছিল T1, ঘর হচ্ছে T2, তার পার্থক্য হচ্ছে T2 minus T1। অর্থাৎ শেষ তাপমাত্রা থেকে তার পূর্ববর্তী তাপমাত্রা বা প্রাথমিক তাপমাত্রাটা কি যাবে? বিয়োগ যাবে। ওকে, এই তাপমাত্রা একটা যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা জানো আধানের একক কি, তাপের একক কি, জুল, ভরের একক কি, কেজি, যেহেতু কেজিতে নিচে আছে উপরে ইনভার্স 1, তাপমাত্রা একক কি, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। ওকে, তাহলে ফার কেলভিন, কেলভিন ইনভার্স 1 হবে। কারণ কি, কেলভিনটা নিচে উপরে উঠে যাবে কেলভিন ইনভার্স 1, ফার কেলভিন যেটা আমরা বলে থাকি। তাহলে আপেক্ষিক তাপ কি, আপেক্ষিক তাপের সূত্রটা কি এবং তাপের একক কি, এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে কি করলাম? জেনে নিলাম। শিক্ষার্থীরা, পরবর্তী টপিক্সটা যদি একটু বলি, এরকম অনেকগুলো অঙ্ক আছে, তোমরা নিজেরাও করতে পারবে। এছাড়া আমরা আরেকটি সূত্রের মাধ্যমেও নির্ণয় করতে পারতাম বা অন্যভাবে নির্ণয় করতে পারবো। তাপদান ক্ষমতা যদি নির্ণয় করি, তাপদান ক্ষমতা C ইকুয়াল mS, m হচ্ছে ভর, S হচ্ছে আপেক্ষিক তাপ, এটাকে তাপদান ক্ষমতা বলে C। আমরা এখন যদি তোমাদেরকে আরেকটু যদি জানার চেষ্টা করি, আমরা যদি সোনার আপেক্ষিক তাপ কত, দুইটা টপিক শুরু বলবো। সোনার আপেক্ষিক তাপ হচ্ছে 230 জুল পার কেলভিন পার কেজি। আবার যদি বলি পানির আপেক্ষিক তাপ কত, তাহলে হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা আমরা সবাই জানি, তোমরাও জানো। আমি আসলে তোমরা পূর্ব যেগুলো শিখেছ তোমাদের ধারণা আছে। আমরা এখন যদি আলোচনা করি ক্যালোরির মূল নীতিটা কি, ক্যালোরি নীতির মূল নীতি। আচ্ছা, যদি ক্যালোরির মূল নীতি বলতে কি বোঝায়, আমরা যদি সংক্ষেপে যদি বলি তোমাদেরকে যে কোনো একটি বস্তু তাপ হারাবে, অপর বস্তুর তাপ গ্রহণ করবে, কোনো একটি বস্তু ততটুকু তাপ হারাবে, অপর বস্তুর ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে কে তাপ হারাবে আর কে গ্রহণ করবে। আমি যদি বলি বেশি তাপমাত্রায় কোনো একটি বস্তুকে কম তাপমাত্রায় কোনো একটি বস্তুর সংস্পর্শে আনলে বেশি তাপমাত্রার বস্তুটি তাপ হারাবে, কম তাপমাত্রার বস্তুটি সেখানে তাপটি গ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদানটা হবে যতক্ষণ পর্যন্ত বেশি তাপমাত্রার বস্তু এবং কম তাপমাত্রার বস্তু উভয়ের তাপমাত্রা যদি সমান না হয়। তার মানে কি বুঝলাম? যেখান থেকে তাপটা হারাবে আর যে তাপ গ্রহণ করবে, এই তাপ হারানোর প্রক্রিয়া এবং গ্রহণ করানোর প্রক্রিয়া
নিয়মিতভাবে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত উভয়ের তাপমাত্রা কি না হয়, সমান না হয়। শিক্ষার্থীরা, পরবর্তী আরেকটি কথা যদি বলি, উত্তপ্ত বস্তুর তাপ ঠিক ত্যাগ করবে এবং শীতল বস্তুর ঠিক সেই পরিমাণ তাপটা কি করবে, গ্রহণ করবে। এটাই হচ্ছে মূলত ক্যালরিনীতির মূলনীতি। আমরা যদি এটা থেকে দেখি, এই ক্যালরিনীতির মূলনীতি থেকে আমরা একটি সূত্র পরিলক্ষিত হয় বা সূত্রটা দেখতে পাই। সেই সূত্রের সাহায্যে কিছু গাণিতিক প্রবলেম আছে। এই গাণিতিক প্রবলেমটা আমরা সমাধান করবো। এখানে মোট 3টি প্রবলেম আছে। তার মধ্যে আমরা সর্বশেষ যে প্রবলেমটি আছে 182 পৃষ্ঠা, যে শেষ সমস্যাটি, আমরা এই শেষ সমস্যাটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রশ্নটিকে আমি যদি একটু বোর্ডে লিখি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে সবচেয়ে বেটার হবে। তোমরা বোর্ড থেকে সুন্দর করে বুঝে নিবে। প্রশ্ন হচ্ছে, -120°C তাপমাত্রা উত্তপ্ত, দশ গ্রাম ওজনের এক টুকরো লোহা একটা পাত্রে রাখা, (30°C তাপমাত্রা এক কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো। পানির তাপমাত্রা কত হবে? ওকে, এখানে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, যে কার তাপমাত্রা বের করতে বলছে, পানির তাপমাত্রাটা বের করতে বলছে। এখানে আমাদেরকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, বিষয়টা কি হচ্ছে তোমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবে খুব সহজে। অঙ্কগুলো বিশ্লেষিতভাবে না করে সংক্ষিপ্ত পরিসরে করার চেষ্টা করবে। 120°C তাপমাত্রায় 10 গ্রাম ওজনের এক টুকরো লোহা একটা পাত্রে রাখা, 30°C তাপমাত্রায় 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো। পানির তাপমাত্রা কত হবে? তাহলে আমাকে প্রথম দেখতে হবে যে আমরা যদি M1 বলি, যদি লোহার ভর 1 দ্বারা, আর 2 দ্বারা যদি বলি পানির ভর, পানির তাপমাত্রা, আর 1 দ্বারা যদি বুঝি লোহার ভর, লোহার তাপমাত্রা, তাহলে আমরা এখানে কি লক্ষ্য করতে পারি? তোমরা যদি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজে বুঝবে। শিক্ষার্থীরা, যদি আমি লিখি এখানে S1 ভর হচ্ছে M1 সমান কত গ্রাম আছে? 10 গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ, 10কে 1000 দ্বারা ভাগ দিতে হবে 0.01 কেজি। এটা তোমরা সবাই জানো, 0.01 কেজি হবে। এবার আসো, আমরা যদি আপেক্ষিক তাপের কথা যদি কল্পনা করি, আপেক্ষিক তাপ, আমরা যে লোহার আপেক্ষিক তাপ কত, এটা তোমরা সবাই জানো, 4500, 4500 জুল পার কেজি পার কেজি। ওকে, M2 টা কাকে বলছি? পানির ভর। পানির ভর কত দিচ্ছে? 1 কেজি। তাহলে চেঞ্জ হবে না, 1 কেজি। তারপর কি দিচ্ছে এখানে? পানির আপেক্ষিক তাপ আমরা জানি H2 ইকুয়াল কত জানি? 4200 জুল পার কেজি পার কেজি। ওকে, আমাদের এখানে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে পানির তাপমাত্রা কত হবে। পানির তাপমাত্রা কত হবে? এখানে তাপমাত্রা হারাইছে, তোমরা লক্ষ্য করো। এটা হচ্ছে 120°C তাপমাত্রা একটা উত্তপ্ত একটি বস্তু, আর এটা হচ্ছে 30°C তাপমাত্রা একটা উত্তপ্ত বস্তু। তাহলে এখানে পানির তাপমাত্রা হবে কত? T, মানে দুটি
মানে স্বাভাবিক তাপমাত্রা, একজন তাপ হারাবে আরেকজন তাপ গ্রহণ করবে, মধ্যস্থিত যে তাপমাত্রা হবে সেটি হবে কত? টি। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো? দেখবো যে লোহার চূড়ান্ত তাপমাত্রা, বা আমরা শুধু চূড়ান্ত তাপমাত্রা যদি দেখি, মনে করি চূড়ান্ত তাপমাত্রা সমান কত? টি। তাহলে আমরা জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অথবা আমরা লিখবো বর্জিত তাপ সমান কি? গৃহীত তাপ। তোমাদের ইচ্ছে, তাহলে আমরা যদি আগে লিখি বর্জিত তাপ, পরে যদি লিখি গৃহীত তাপ, তা আমাদের ইচ্ছে, আমরা লিখবো বর্জিত তাপ সমান গৃহীত তাপ। ক্লিয়ার? আচ্ছা, বর্জিত তাপটা কি হবে? বর্জিত তাপটা হচ্ছে M1S1, যেহেতু লোহা তাপ হারাবে, ইন্টু তাপমাত্রা আগে ছিল কত? 120 ডিগ্রি, তার থেকে তাপ হারিয়ে হবে কত? চূড়ান্ত তাপমাত্রা যাবে টি। তাহলে এখানে লিখলে 120 বিয়োগ টি ইকুয়াল গৃহীত তাপ হচ্ছে কত? M2S2 ইন্টু কত? চূড়ান্ত তাপমাত্রা আগে আসবে, চূড়ান্ত তাপমাত্রা ছিল কত? টি। তার থেকে শেষ সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাই লিখবো আমরা, মানে টি মাইনাস কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা প্রশ্ন সবাই জাগে, 120 মাইনাস টি কেন হয়েছে? কারণ হচ্ছে দেখো, আমরা জানি দুটি তাপমাত্রার মধ্যে যে তাপমাত্রা বড় তার থেকে ছোট তাপমাত্রা বিয়োগ যাবে। কেমন? এই ছিল 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা হারালো, লোহাটা হারিয়ে সে চূড়ান্ত তাপমাত্রা যাবে। চূড়ান্ত তাপমাত্রা কত? টি। এই জন্য 120 মাইনাস টি হয়েছে। অপরপক্ষে দেখো যে পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সে তো তাপ গ্রহণ করবে, গ্রহণ করে তার তাপমাত্রা বাড়বে, বেড়ে কোথায় যাবে? চূড়ান্ত তাপমাত্রা যাবে, সে চূড়ান্ত তাপমাত্রা টি, এই জন্য টি থেকে 30 বিয়োগ হয়েছে। এবার শিক্ষার্থীরা একটা জিনিস যদি তোমরা প্রভাব করো তাহলে খুব সহজে বুঝতে পারবে। আমরা এটা দ্বারা এই দুটাকে গুণ করে দেব। গুণ করলে কি হচ্ছে? এখানে দেখি M1S1 ইন্টু 120 মাইনাস M1S1 টি ইকুয়াল M2S2 টি মাইনাস M2S2 30। তাহলে আমরা কি দুইটা পদকে এক পাশে নিয়ে আসতে চাই? দেখো তো এখানে M2S2 টিটা এসে প্লাসে, আমরা এটাকে আগে লিখে দিলাম M2S2 টি মাইনাস, এটা আছে মাইনাস, এটা যদি ওই পাশে নিয়ে তাহলে কি হবে? প্লাস M1S1 টি ইকুয়াল, তাহলে সমানচিহ্নের এই পাশে আগে লিখতে হবে M1S1 ইন্টু 120 মাইনাসের আসলে যদি আগে নিয়ে আসতাম তাহলে কি হতো? প্লাস M2S2 ইন্টু 30। আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমাদের দুই জায়গায় টি আছে, তাহলে আমরা টিটাকে কমন রেখে দিয়ে নিলাম, বাকি অংশগুলো আমরা ভাগে নিয়ে যাচ্ছি, অথবা হ্যাঁ বাকি একসাথে লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। M2S2 প্লাস M1S1 উপরে থাকে কত? M1S1 প্লাস ইন্টু 120 প্লাস M2S2 ইন্টু 30। ওকে, আমরা উপরের প্রশ্নটি একটু মুছে দিলে তার সমাধান আমরা উপরে করে দিতে পারতেছি। এই লাইনে শুধুমাত্র আমরা মানটা বসাবো সমানচিহ্ন দিয়ে। দেখো আমাদের M1S2 M2S2 M2 মানে হচ্ছে 1, S2 মানে হচ্ছে 4200, তাহলে 1 ইন্টু 4200 প্লাস M1S1 M1 হচ্ছে 0.01 ইন্টু এটা হচ্ছে 4500, উপরে M1 হচ্ছে 0.01 ইন্টু S1 হচ্ছে কত? 4500 ইন্টু 120 যোগ M2 হচ্ছে 1 ইন্টু S2 হচ্ছে 4200 ইন্টু 30। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউএস ক্যালকুলেটরে উপরেরটা পুরো উঠাবো এবং ডিভাইডেড বাই দিয়ে কি নিচেরটা উঠাবো, কমপ্লিটলি যদি করে দিই তাহলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে 30.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি পেলাম? যে আমাদের চূড়ান্ত তাপমাত্রা পেলাম 30.1 ডিগ্রি সেলসিয়াস পাবো।
তোমরা যদি পুরো ক্যালকুলেশন করো তাহলে আমাদের রেজাল্ট এটা এখানে আসে দাঁড়াবে। এবং এভাবে বাকি যে দুটি অঙ্ক আছে, প্রবলেম আছে, তোমরা এগুলো দেখবে। আমরা এই চ্যাপ্টারের গণনাঙ্ক আর স্ফুটনাঙ্ক চাপের প্রভাব তোমরা জানো, কোনো দুটি বস্তুকে যদি চাপ প্রদান করি সেখানে তার গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, অর্থাৎ গণনাঙ্ক কমে যাবে, সেখানে তার তাপমাত্রা নিম্ন হয়ে যাবে, ওইখানে বরফ খণ্ডটি আবার জোড়া লেগে যাবে। অর্থাৎ দুটি বরফ খণ্ডকে তোমরা বাসায় দেখতে পারো, আমরা দুটি বরফ খণ্ড থেকে দুই দিক থেকে যদি চাপ প্রদান করি ঝরে, দেখবে তার মাঝখানে তাপমাত্রার পরিমাণ কমে যাবে এবং সেখানে গণনাঙ্ক কমে যাবে, বরফ খণ্ড দুটি কী হবে, জোড়া লেগে যাবে। এভাবে গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক চাপের প্রভাব নিয়ে আলোচনা করা আছে, বরফ খণ্ড দিয়ে তোমাদের এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। এছাড়া আর এই অধ্যায়ে কোনো কিছু আলোচনা নেই। তোমরা আশা করি এই অধ্যায়টি পুরোপুরি ভালো করে বুঝেছ এবং এই অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্ন আছে, এমসিকিউ আছে, এগুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করবে। প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অন্যদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাবে এবং সুযোগ করে দিবে। এগুলো আমার ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।